হবিগঞ্জের নবীগঞ্জ একটি শান্ত শহর হঠাৎই রূপ নেয় রণক্ষেত্রে। গ্রামবাসীদের সংঘর্ষ, আগুন, ভাঙচুর, মৃত্যু। 4 ঘন্টার ভয়াবহতায় কেঁপে ওঠে পুরো এলাকা। শহরের পথে পথে এখন সেনাবাহিনী ও পুলিশের টহল, জারি হয়েছে 144 ধারা। হ্যাঁ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা এখন উত্তপ্ত। তিমিরপুর ও আনমনু এই দুই এলাকার মধ্যে দীর্ঘদিনের পুরনো বিরোধ আর আধিপত্য বিস্তারের লড়াই গতকাল ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষে। হবিগঞ্জের নবীগঞ্জে আধিপত্য বিস্তার আর পুরনো শত্রুতার জেরে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক, আহত হয়েছেন শতাধিক। পুরো শহর পরিণত হয়েছে রণক্ষেত্রে। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি নবীগঞ্জ শহরে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। জারি করা হয়েছে 144 ধারা, বন্ধ রয়েছে দোকানপাট ও জনসমাগম। গতকাল বিকেলে নবীগঞ্জের তিমিরপুর ও আনমনু গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতেও। 4 ঘন্টা ব্যাপী এই সহিংসতায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় দোকানপাট ও একটি বেসরকারি হাসপাতালও। এই ঘটনায় প্রাণ হারান ফারুক মিয়া নামের এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে, তবে এলাকা জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নবীগঞ্জবাসী এখন চায় শান্তি ও নিরাপত্তা। প্রশাসনের কড়া নজরদারি আর এলাকাবাসীর সচেতনতাই পারে এই উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটাতে। আফটার সো লং, আশা ভাই কেমন আছেন? 4 সিজনের ধারাবাহিক সাফল্যের পর সম্প্রতি মুক্তি পেয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। তবে এই সিজনের বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ এনে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি সহ 6 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার 8 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই নোটিশ দেন। নির্মাতা কাজল আরেফিন অমি বাদে লিগ্যাল নোটিশে যাদের নাম রয়েছে তারা হলেন অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল ও শিমুল শর্মা। এছাড়া তাদের প্রোডাকশন হাউস বুম ফিল্মসের নামেও রয়েছে নোটিশে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে ব্যাচেলর পয়েন্ট নাটকের 5ম সিজনের 1 থেকে 8 পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই নাটকের কিছু খণ্ডিত অংশ ট্রেলার আকারে এসেছে এবং সেখানে আমি দেখেছি অসংখ্য আপত্তিজনক, অশালীন। নোটিশে আরও বলা হয় নাটকের সংলাপের ডেট 19-20, টাকা হলে সীসা খেতে পারতাম, বাঙালি পোশাকে লুঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতি নৈতিকতা পরিপন্থী। পাশাপাশি ফিমেল, কিডনি, দই ইত্যাদি ডায়লগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচি পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে। নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে, অথচ নাটকের ভাষা, ভাব ও উপস্থাপন একদমই পরিবার বান্ধব নয় বলে নোটিশে উল্লেখ করা হয়। বলা হয় বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন ভিডিও প্রচার করা অপরাধ জানিয়ে আইনজীবী মহিউদ্দিন নোটিশে বলেন, অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ রয়েছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় বা তাদের স্বাভাবিক আচরণ, যেটি আমরা বহু বছর ধরে আমাদের যে সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করছি। নোটিশের 7 কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন নোটিশদাতা। বিশ্বজুড়ে বক্স অফিস আয়ে নতুন ইতিহাস করলেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তার অভিনীত নতুন সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড
রিবার্থ ছবির সাফল্যের পর তার মোট আয় গিয়ে ঠেকেছে $14.8 বিলিয়ন, যা তাকে বিশ্বের সর্বোচ্চ আয়কারী প্রধান অভিনেতায় পরিণত করেছে। এই তথ্য প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য র্যাপ। 40 বছর বয়সী এই অভিনেত্রীর আয়ের বড় অংশই এসেছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স থেকে, বিশেষ করে অ্যাভেঞ্জার্স সিরিজের 4টি ছবি ও ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে ব্ল্যাক উইডো চরিত্রে তার উপস্থিতি থেকে। এই ছবিগুলো থেকে এসেছে $8.7 বিলিয়ন বেশি আয়। নতুন জুরাসিক ফ্র্যাঞ্চাইজির জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবিতে স্কারলেটকে দেখা গেছে জোরা বেনেট চরিত্রে এক সাবেক সামরিক কর্মকর্তা, যাকে পাঠানো হয় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে। ছবিটি মুক্তির 6 দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে $318 মিলিয়ন, যা 2025 সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে আয় হিসেবে দ্বিতীয়। চীনের অ্যানিমেটেড সিকুয়েল নে ঝা 2 এর পরই ছবিটির অবস্থান। বক্স অফিস বিশ্লেষণ সাইট দ্য নাম্বারসের তথ্য অনুযায়ী প্রধান চরিত্রের দলের অংশ হিসেবে স্কারলেট অভিনীত ছবিগুলোর মোট আয় এখন $14.8 বিলিয়ন। এর মধ্যে রয়েছে তার মার্ভেল যাত্রার শুরু আয়রন ম্যান 2, পাশাপাশি অ্যানিমেটেড মিউজিক্যাল সিং এর 2 কিস্তিতে রকস্টার পোর্কুপাইন অ্যাশ চরিত্রে কণ্ঠ অভিনয়। কানে স্কারলেট জোহানসন। এএফপি এই তালিকায় স্কারলেট এখন এগিয়ে আছেন স্যামুয়েল এল জ্যাকসন ও রবার্ট ডাউনি জুনিয়রের মতো মার্ভেল তারকাদের চেয়েও। তালিকার শীর্ষ 5-এ আছেন আরও টম হ্যাঙ্কস ও ক্রিস প্র্যাট। তবে উল্লেখযোগ্য বিষয় হলো স্কারলেটের এই সাফল্য এসেছে মাত্র 36টি প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে, যেখানে স্যামুয়েল অভিনয় করেছেন 71টি ও ডাউনি জুনিয়র 45টি ছবিতে। দেশের বাজারে সোনার দাম এবার ভরিতে কমছে 1,500 টাকা। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম দাঁড়াবে 1,70,000 টাকা। নতুন দর আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার রাতে সোনার দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমেছে, এজন্য জুয়েলার্স সমিতির সোনার দাম নির্ধারণ ও তদারকি কমিটি দাম পুনর্নির্ধারণ করেছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দর বলবৎ থাকবে। সর্বশেষ 2 জুলাই সোনার দাম ভরিতে 1,890 টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তাতে 22 ক্যারেটের সোনার দাম ভরি প্রতি বেড়ে হয় 1,72,126 টাকা। গত 23 এপ্রিল সোনার দাম বাড়ায় প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 1,77,888 টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। জুয়েলার্স সমিতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট মানের সোনা 1,70,551 টাকা, 21 ক্যারেট 1,62,749 টাকা এবং 18 ক্যারেট 1,39,548 টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে 1,15,392 টাকা। দেশের বাজারে আজ রাত পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা 22 ক্যারেট সোনা 1,72,126 টাকা, 21 ক্যারেট 1,64,299 টাকা, 18 ক্যারেট 1,40,831 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,16,488 টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে কাল থেকে 22 ক্যারেট সোনায় 1,575 টাকা, 21 ক্যারেটে 1,505 টাকা, 18 ক্যারেটে 1,283 টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় 1,096 টাকা দাম বাড়ছে। সোনার দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 2,811 টাকা। সনাতন পদ্ধতির রূপার দাম 1,727 টাকা। যে লড়াই ছিল সেটাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং নিজেদের আগামী দায়িত্ব আবারও নিজেদের যাতে বিস্তৃত না হয় সেই জন্য আমরা বারবার শহীদদেরকে স্মরণ করব। জুলাই একমাত্র মাস নয় যে আমরা শুধু শহীদদেরকে এই মাসে স্মরণ করব, বরং আমরা আমাদের প্রত্যেকটা পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল। বিশেষ করে বাংলাদেশে এখন যেই সংকটময় পরিস্থিতিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের
বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে, নাগরিকদের অনেক হতাশা আছে। সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে। কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো। তো আমি একটু বলে দিতে চাই, আমাদের একজন অতিথি আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, উনি কিছুক্ষণ বক্তৃতা দিয়ে চলে যাবেন। এছাড়া আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক এসে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আমরা আশা করি যে জুলাই নিয়ে আমাদের যে শ্রাবণ বিদ্রোহ, যে প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে, উপভোগ করবেন এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন যে আমরা কি স্ট্রাগলের ভিতর দিয়ে গিয়েছি আমাদের প্রজন্ম এবং এই দেশের জনগণ, এবং আমাদের সামনে আর কত পথ বাকি। সর্বপ্রথম যে নজরটা দিতে হবে এটা কয়েকটা বিষয় আছে। যেমন প্রথম যেটা আমরা বলতে পারি যে 5ই আগস্টের ঘটনার পরে যে আর্মসগুলো সাধারণ মানুষের মধ্যে চলে গেছে, থানাগুলো যে লুট হয়েছে, যেখান থেকে আর্মস অ্যামিউনিশন যেগুলো চলে আসছে বিভিন্ন জায়গায়, এবং আমরা এখন দেখছি যে সেগুলো উদ্ধারও শুরু হয়েছে। তো এটা আরও জোরালো করা উচিত প্রথমেই। তারপরে সেই সময়ে যারা জেল থেকে পালিয়ে গেছে, যারা কোর্টের কোনো অর্ডার যাদের কাছে নাই, কোর্টের অর্ডার ছাড়াই অনেকে পালিয়ে গেছে। জেল সুপার ওনার একটা প্রেস ব্রিফিংয়ে উনি বলেছিলেন 2000-এর মতো এরকম পালিয়েছে, তার মধ্যে 1100 বা এরকম সামথিং, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, তারা ফিরে এসেছে। আরও কিছু আছে যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না। এবং তারা কারা? তারা হচ্ছে ওনার বক্তব্যটা, হ্যাঁ 90 বা এরকম বা কিছু, সম্ভবত 90 জনের কথাই উনি বলেছেন। তার ভিতরে আছে যারা ফাঁসির আসামি, যারা দুর্ধর্ষ এবং যাদের জঙ্গি তৎপরতার সাথে যুক্ত আছে, এরা সবাই বাইরে। এবং যারা বিভিন্ন রকমের মব, মানে ডাকাতি বা চাঁদাবাজি বা বিভিন্ন রকমের ভয়ঙ্কর যে খুনিরা আছেন, তারা বাইরে। তো এই বিষয়গুলো আমার মনে হয় আর একটু সজাগ হওয়া উচিত, যে এটাকে ওনাদের হ্যান্ডেল করা উচিত ভালোভাবে। যখন বিচার ব্যবস্থা থেকে যে একটা বিষয় আসছে, এই বিষয়গুলো ব্যবস্থা নেওয়া উচিত। এবং এরপরে থার্ডলি যেটা মানে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার মানুষের যে মব কালচার যেটা শুরু হয়েছে, মব ভায়োলেন্স, এটাকে কমাতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমার ইচ্ছা আছে আমি একটা বই লিখব। ছোটবেলা থেকেই ডায়েরি লিখি, কিন্তু এখন আমি যেটা করছি, আমি চেষ্টা করছি প্রতিদিনই কিছু কিছু লিখতে, আমার অভিজ্ঞতাগুলো। আমি তো আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়, সেই স্বাধীনতা যুদ্ধের অনেক গল্প আমার জীবনে আছে। আমার 2 মামাই মুক্তিযোদ্ধা, একজন শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা উনি ছিলেন। এবং এখন আমরা যেটা দেখছি, মুক্তিযুদ্ধ, আমার কাছে এখন মাঝে মাঝে আমার মামার জন্য খুব দুঃখ লাগে। তার আত্মত্যাগটা এখন খুবই হেয় হয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এগুলোও আমি লিখব। এই দেশটা তো আমাদের ভাই। এই দেশের যে এখন যে পরিস্থিতি বা তো মাঝে মাঝে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটা কি তাহলে ভুল ছিল? যে বিষয়গুলো শুনে আসছি বাবা মায়ের কাছে বা আমার বয়োজ্যেষ্ঠদের কাছে, এগুলো কি ভুল ছিল? যে এই অভ্যুত্থানের ইতিহাস কিন্তু নতুন না আমাদের দেশে। আপনি দেখেন আমাদের দেশের এই পট পরিবর্তন কিন্তু চলছেই। আমরা 1971 সালে আমরা পাকিস্তানিদের কাছ থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। এরপরে যেটা হলো, আমাদের 75-এ আমাদের যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এবং এরপরে একটা অ্যানার্কি ছিল,
সমাজের মধ্যে। অনেকবার কিন্তু তারপরে বারবার কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে এবং আলটিমেটলি দেখেন আপনি যখন সিপাহী বিদ্রোহ হলো, অনেক সৈনিক কিন্তু তখন মারা গেলেন। তাদের কিন্তু কোনো বিচারের ব্যবস্থা কিন্তু আমরা এখনো দেখিনি। এরপরে দেখেন এরপরে যে গভর্নমেন্ট আসলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ, উনিও কিন্তু এই আরেকটা রেজিমের মধ্যে পড়ে গেলেন এবং আবারও ওনাকেও কিন্তু হত্যা করা হলো এবং এটা ওনার জন্য মানে খুবই দুর্ভাগ্যজনক ওনার ব্যক্তিগত ইয়ের জন্য, কিন্তু পরিবারের জন্য কিন্তু পরিবার কিন্তু ওনার বেঁচে গেলেন, ওনার পরিবার কিন্তু থেকে গেছেন। এরপরে দেখেন আবার আমরা আরেকটা রেজিমে পড়ে গেলাম, এরশাদ সাহেবের যে ইয়ের মধ্যে পড়ে গেলাম এবং ওনার শাসন আমলেও কিন্তু আবার আরেকটা রেজিম চেঞ্জ হলো ওনার শাসন আমলে এবং ওনার শাসন আমলকে থেকে বের হওয়ার জন্য এই দেশের মানুষকে কিন্তু অনেক আত্মত্যাগ করতে হয়েছে এবং প্রতিটা রেজিমে চেঞ্জ কিন্তু রেজিম হচ্ছেই, একের পর এক হচ্ছেই। এই রেজিম চেঞ্জেও কিন্তু ওনাকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমার ওই 6 নভেম্বরের কথাটা খুব স্পষ্ট মনে আছে, যেদিন আমরা বের হয়ে আসলাম। আমার সাথে ছিলেন হচ্ছে বাঁধন আপা, উনি শামসুন্নাহার হলের একজন ভিপি ছিলেন, শামসুন্নাহার আপা, উনি এক কলেজের টিচার এখন। আমার মনে আছে আমরা শামসুন্নাহার হল থেকে 4টা মেয়ে বের হয়ে আসছিলাম। সেই মিছিল চলে গেল আপনার জগন্নাথ হলে, ওখান থেকে আমাদের পেছনে জগন্নাথ হলের সমস্ত ছেলেরা, স্টাফরা বের হয়ে আসলো। এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম, রোকেয়া হল থেকে মেয়েরা বের হয়ে আসলো আমাদের সাথে এবং আমরা পুরো জহুরুল হক হল থেকে শুরু করে আমরা পুরো মুজিব হল, জিয়া হল, সূর্য সেন হল সমস্ত ঘুরে যখন আমরা দোল চত্বরে আসলাম, আমরা পুলিশ না আনসার এবং শেষ পর্যন্ত আমরা আর্মির মোকাবেলা করলাম। আমাদের সামনে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু আর্মি ছিল পল্টনে। ভাঙাতে অনেক সময় দেখা যাচ্ছে চাকা টালটুল হয়ে যা, তারপর অনেক সময় গাড়ি পোল্ট্রি দিয়েও খা। যাত্রী নিয়ে কখনো পোল্ট্রি খাইছেন? আমি এখন আশা করি যাত্রী এখনো পোল্ট্রি খাই না, বল বাকিটা আল্লাহর ইচ্ছা, বল কোন সময় পোল্ট্রি খেয়ে পড়ে যেতে পারি। 43-এ ওইখান থেকে কাজ হয়, ওই তারা কাজ শেষ করে মনে করে যেটা 44-এ তারা ওইখান থেকে কাজ করে ওই রোডটা এই জায়গাটা এইভাবে পড়ে থাকে। আচ্ছা, আপনারা এই দুর্ভোগের শিকার কতদিন ধরে হচ্ছেন? এটা প্রায় 10 বছর ধরে প্রতিনিয়ত। এই যে এখানে বড় গর্ত হয়েছে, হঠাৎ করে মনে করে একটা মোটরসাইকেল পড়ে থাকে, একটা গাড়ি পড়ে থাকে, টের পানা উল্টো পড়ে থাকে। অনেকে জানানো হয়েছে, ঠিক আছে, জানানো হয়েছে, তারপরও করা হয় না। বেশি সমস্যা হচ্ছে আমাদের এই যে অল্প একটা বাড়ির পানি মিলিয়েছেন, এটার সাথে শেরে বাংলা রোডের পানিটা নামায় দিছে, এটার জন্য আমাদের খুব বেশি সমস্যা। একদম ড্রেন ওভার হয়ে পানিগুলো ডাক্তারটা উঠে ওভার হয়ে আসে, সব ময়লা পানি আসে, তখন খুব সমস্যা হয়। দেখেন আমি এখন আসছি, আমি 10 টাকা 20 টাকা দিয়ে মুছে দিচ্ছি, কারণ এই পানি পাড়ায় নামাজ হবে না। সাদেক খান সাহেব এই 5 বছর এমপি ছিল, কিন্তু এই রোডটা, তার নামে একটা রোড ঢাকা শহরে, কিন্তু এই রোডটা করে নাই। আর এখন এই রোডটা মানে আমার মনে হয় গ্রামে গঞ্জে এত খারাপ রোড নাই, 1 হাঁটু পানি সবসময়ই থাকে, আর একটা গাড়ি পড়লে পর খাদায় উঠতে পারে না।
তো হুইল চেয়ার নিয়ে চলতে অনেক কষ্ট হয়, অনেক সময় আমি মানে পড়ে যাই, আমার চাক্কা লিক হয়ে যায়। তারপরে আমি একদিনটা পড়ে যাওয়ান ধরছিলাম, ওই জায়গাটা ভাঙ্গাটা অনেক গর্ত ছিল, গর্তের ভিতরে পড়ে যাওয়ান ধরছিলাম। মানে রাস্তাটা যদি পাকা হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, চলাফেরা করতে ঠিকমতো হাঁটতে চলতে পারি না, গর্তে বৃষ্টি এলে দেওয়া যায় রাস্তাটা পুরো কেদা হয়ে যায় আর বেরোতে পারি না। এই জন্য আমাদের রাস্তাটা যদি পাকা হইতো তাহলে আমাদের জন্য আর কি ভালো হতো। কতদিন যাবত এই দুর্ভোগ? এটা অনেক দিন দামাই, তার নাহলেও বছর 8-10 বছরের মতন এরকম হইব। কোনো কাজ হয় না? না, কোনো কাজ হয় না। এই যে কিছুদিন আগে এই সামনেটা পাকা হয়েছে, কিন্তু এটা হয় নাই। চলাফেরার জন্য আমরা মসজিদটা রাস্তাটা পাকা করে দিব বলে গেছে, কিন্তু বলে না, কাজ করে না। আজ প্রায় বিগত 12-13 বছর ধরে এই অবস্থায় আমাদের নামাজ পড়তে আসতে কষ্ট, এবার সাধারণ জনগণের কষ্ট, চলাফেরা মানে বিপদে অনেক কষ্ট, মানে এরকম কষ্ট। এবার ঢাকা সিটি তার কোনো রাস্তা আসছে করে আমার সন্দেহ আছে। ঠিকানা জানেন যে রাস্তাঘাটের পরিস্থিতি, মানুষ যাইতে পারে না, গাড়ি ভাঙ্গা যায়, অনেক মানুষ পরে অ্যাক্সিডেন্টও করছে, গাড়ি উল্টা যায়। এবং এটা আমাদের অনেক পরিকল্পনা হয়েছে বা করে, রাস্তাটা উন্নতি হইতেছে না। আমাদের দৃঢ় বিশ্বাস এলাকাবাসীর উন্নয়নের জন্য আমরা আপনাদের কাছে এবং সরকারের কাছে আমাদের আবেদন, যাতে রাস্তাঘাটটা পরিষ্কার চায়। আমরা তো আর কিছু চাই না সরকারের কাছে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে এবং সন্ত্রাস মুক্ত হবে। সন্ত্রাস এখানে কৃষক গ্যাং বড়, কৃষক গ্যাংরা জ্বালায় আমরা সন্ত্রাস পরে বাড়িতে পারি না। রাজধানী যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায় ডাকাতদের হামলায় ইসমাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম আহত হয়েছেন। মঙ্গলবার 8 জুলাই ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক 4টার দিকে বিবির বাগিচার ইত্যাদি গলির 76/2 নম্বর ইয়ের 5তলা একটি বাড়ির 2য় তলায় এই দম্পতির বাসায় ডাকাতি হয়। বাড়িটির বাসিন্দা এবং নিহতের মেয়ে সালমা বেগম জানান, বাড়িটি তাদের নিজস্ব। 2য় তলায় থাকতেন তার বাবা মা, আর তিনি নিজে থাকেন রাজধানীর রায়েরবাগ এলাকায়। ভোররাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে তার বাবা মাকে মারধর ও জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাবা মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল 6:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেয়ে সালমা। প্রাথমিক চিকিৎসা শেষে সালেহা বেগমকে পরে জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নানান পর্যায়ের যে আন্দোলন, সে আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিখোঁজ হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই আন্দোলন যেটা হয়েছিল, এটা জুলাই আন্দোলন, আগস্ট আন্দোলন, এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা। কিন্তু আন্দোলন তো 15-16 বছরের। হাসিনা তাড়ানোর আন্দোলন, স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, দেশ রক্ষার আন্দোলন, এটা তো দীর্ঘ আন্দোলন। সেই শুধু জুলাই আগস্টকে যারা আমরা স্মরণ করছি, আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি। সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করবো আমাদের মর্যাদার জন্য, আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, আমাদের দেশকে পুনর্গঠনের জন্য। এটি এমন একটা জিনিস, এই জিনিস যাতে কখনো বিতর্কে আমরা না নিয়ে যাই। এখানে যারা ছিল সবাই জাতীয় বীর, সবাই রক্ত দিয়েছে জাতিকে মুক্ত করার জন্য। সেটি সেই সময় যে দলে করে থাকবে না, বিএনপি বা অন্যান্য, কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় না। লক্ষ্য করবেন, এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না। এখানে কিশোর, তরুণ, বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য। সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় এনে দাঁড় করিয়েছি, সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারি। সেই কাজটি করতে হবে। স্বৈরতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ, সেটি হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো,
ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজে। তারা একটা জীবন দিয়েছে কিসের জন্য? গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মানুষের অধিকারের জন্য। যে মানে সামান্য বলি আর বড় বলি, সেই ভোটাধিকারটা আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি, যেটা হাসিনা কেড়ে নিয়েছে। সেই কেড়ে নেওয়া ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে জিতাবে, তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারবো। সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি, এটা কিন্তু বলা যাবে। তাদেরকে যদি মর্যাদা দিতে হয়, সম্মান জানাতে হয়, তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই, তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয়। সেই কথাটা কিন্তু আজকের বক্তারা বিভিন্নভাবে বলে আসছে। পিয়ারের কথা এই জন্য বলছে না, যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কায়দা কানুন, তারা দোষ দেয় পিয়ার। আমার কাছে মনে হয় পিয়ারটা এখন যথেষ্ট না। যদি কেউ করতে চায়, তাহলে এই কর্মসূচিটা জাতির সামনে তাদের নিয়ে গিয়ে ভোট করা উচিত। তারা যদি জয়লাভ করে, তাহলে তারা পিয়ার করবে। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে, এর প্রতি জাতির কোনো সমর্থন নাই। এখন আমাদের মুখ্য কাজ হচ্ছে, মাস তো ঠিকই হয়ে গেছে, সেটা ফেব্রুয়ারি মাস, আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। বসে থাকলে হবে না। যারা প্রতিক্রিয়ার শক্তি, যারা অন্ধকারের শক্তি, যারা ষড়যন্ত্রের শক্তি, তারা নির্বাচনকে ঠেকাতে চায়। আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেমে পড়ব। এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি। সেজন্য আসুন বন্ধুরা, ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। আমার ছেলেটা আমার সংসারের মধ্যে একটা প্রদীপ ছিল। আমার বাড়ি ঘর যারা দেখছে, তারা কবিতে এই কৃষকের ছেলে ভার্সিটিতে যেতে পারে, কিন্তু ছেলেটা মেধাবী ছিল। ওই 8 লাইন থেকে মানুষের ছেলে টিউশনি করায়। এইরকম করতে করতে শহরে যা টিউশনি করে খরচ কমেই দিতে লাগছে। ওদের খরচ দিয়ে আমি পড়ছে, পড়ে এনে অনার্স পরীক্ষা পাশ করলি, তাই নির্বন্ধন পরীক্ষা টিকছিল, পরে লিখিত পরীক্ষা দিয়ে পাশ করছে। এমন ছেলেটার আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাবো। সেই আশাটা আমার আর করল না। ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়। আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, সকলেই যেন জান্নাতবাসী হয়। আল্লাহ যেন শান্তি দান করেন। এমন কোনো সালসা এখন আবিষ্কৃত হয়নি যেটা আমরা যদি সবাইকে সেবন করাতে পারি, তারা দুর্নীতি, দুর্বৃত্তায়ন, কালো টাকা মুক্ত হবে। এটা আমাদের সমাজ ব্যবস্থাটাই কলুষিত হয়ে গিয়েছে বহুলাংশে। এগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে, আমাদের আচার আচরণে ব্যাপক পরিবর্তন এনেছে। তো এইগুলোর কোনো ম্যাজিক ফর্মুলা নয়, ম্যাজিক বুলেটও নয়, এগুলো সহজও নয়। কিন্তু এগুলোর জন্য কতগুলো নিয়ম নীতি পদ্ধতির পরিবর্তন করতে হবে। একই সাথে মানুষের আচরণের পরিবর্তন করতে হবে। অবশ্যই আচরণের পরিবর্তন আনাটা সহজ নয়। এটার কোনো এই যে আমি আগেই বলেছি, এটার কোনো এখনো সালসা আবিষ্কৃত হয়নি। কিন্তু আমরা নিয়ম নীতি পদ্ধতি প্রতিষ্ঠানে পরিবর্তন আনতে পারি, যেটা এই জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তো একই সাথে আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে। আমরা গত 3টা নির্বাচনে আমাদের নাগরিকরা ভোট দিতে পারে নাই, আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারে নাই, এটা সত্য। এবং এখন ওখানেই পরিবর্তন আনতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে এখন সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো ভোটাধিকার হরণের ব্যাপারে কতগুলো আইন কানুন, বিধান, প্রতিষ্ঠান এগুলো ভূমিকা রেখেছে। আমাদের প্রতিষ্ঠানগুলো যেমন দলীয় হয়ে গিয়েছে, আমাদের পক্ষপাতদুষ্ট ব্যক্তিদেরকে ওইসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।
আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের বাতিল করা হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তারপরে টাকার প্রভাব যে সেখানে যে ভূমিকা রেখেছে, তো এইসব ক্ষেত্রে লাগাম টানার জন্য আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি এবং সেগুলোই আমরা সরকারের কাছে প্রস্তাব করেছি। এগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা তাদের নির্বাহী আদেশের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা। একই সাথে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছি, আলাপ আলোচনা করছি, যাতে যেখানে সংবিধান সংশোধন দরকার, যেখানে স্পর্শকাতরতা আছে, সেখানে আমরা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করছি। এখন কারা নির্বাচনে অংশ নিতে পারবে, কারা পারবে না, এই সিদ্ধান্ত হলো নির্বাচন কমিশনের। তো এখন তাদেরকে নিরপেক্ষভাবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি যে তারা সব আইন কানুন বিধিবিধান বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নেবে কারা ভোট দিতে পারবে, কারা ভোটে দাঁড়াতে পারবে, সে সব দল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, সব দল নির্বিশেষে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তো আমাদের সেই জন্যেই অপেক্ষা করতে হবে।